বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি গল্পগুচ্ছ বইয়ের ঘাটের কথা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি, কারণ একবারে ততটা বড় গল্প যদি আমি তোমাদেরকে শোনাতে থাকি তোমাদের অনেক সময় চলে যাবে। তার জন্যে আমি পার্ট পার্ট করে গল্পটা শোনাচ্ছি তোমাদেরকে। তো আমি আজকে পার্ট 2টা পড়ছি। তো চলো মন দিয়ে শুনতে থাকো। যদিও বয়স অনেক হইয়াছিল, তবু তখনও আমি সিধা ছিলাম। আজ যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টাবক্রের মতো বাকিয়া চুরিয়া গিয়াছে, গভীর ত্রিবলী রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে, আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেগ তাহাদের শীতকালের সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে, তখন আমার সে দশা ছিল না। কেবল আমার বাম বাহুর বাহিরের দিকে দুইখানি ইটের অভাব ছিল। সেই গর্তটির মধ্যে একটা ফিঙে বাসা করিয়াছিল। ভোরের বেলায় তখন সে উসুকুসু করিয়া জাগিয়া উঠিত। মৎস্যপুচ্ছের ন্যায় তাহার জোড়াপুচ্ছ দুই চারিবার দ্রুত নাচাইয়া শীষ দিয়া আকাশে উড়িয়া যাইত। তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে। যে মেয়েটির কথা বলিতেছি, ঘাটের অন্যান্য মেয়েরা তাকে কুসুম বলিয়া ডাকিত। বোধ করি কুসুমই তাহার নাম হইবে। জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত, তখন আমার সাথ যাইত। সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি আমার পাষাণে বাঁধিয়া রাখিতে পারি, এমনি তাহার একটি মাধুরী ছিল। সে যখন আমার পাষাণের উপর পা ফেলিত ও তাহার চার গাছে মল বাজিতে থাকিত, তখন আমার শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত। কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নহে, তথাপি আশ্চর্য এই, তাহার যত সঙ্গিনী এমন আর কারও নয়। যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলেই চলিত না। কেহ তাকে বলিত কুশি, কেহ তাকে বলিত খুশি, কেহ তাকে বলিত রাক্ষুসী। তাহার মা তাহাকে বলিত কুসুমী। যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে। জলের সঙ্গে তাহার হৃদয়ের সঙ্গে বিশেষ যেন কি মিল ছিল। সে জল ভারী ভালোবাসিত। কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না। ভুবন আর স্বর্ণঘাটে আসিয়া কাঁদিত। শুনিলাম তাহাদের খুশি খুশি রাক্ষসীকে শ্বশুরবাড়ি লইয়া গিয়াছে। শুনিলাম যেখানে তাকে লইয়া গেছে সেখানে নাকি গঙ্গা নাই। সেখানে আবার কারা সব নতুন লোক, নতুন ঘর বাড়ি, নতুন পথঘাট। জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল। ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গেছি। 1 বৎসর হইয়া গেছে। ঘাটের মেয়েরা কুসুমের গল্পও বড় করে না। একদিন সন্ধ্যার সময় বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল। মনে হইল যেন কুসুমের পা। তাহাই বটে, কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না। সে পায়ের যে সঙ্গীত নাই। কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছি। আজ সহসা সেই মলের শব্দটি না শুনিতে পাইয়া সন্ধ্যাবেলাকার জলের কল্লোল কেমন বিষণ্ণ শুনাইতে লাগিল। আম্রবনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হা হা করিয়া উঠিল। কুসুম বিধবা হইয়াছে। শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত। 2-1 দিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় নাই। পত্রযোগে বৈধব্য সংবাদ পাইয়া 8 বছর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে। কিন্তু তাহার সঙ্গিনীদের বড় কেহ নাই। ভুবন স্বর্ণ অমলা শ্বশুরঘর করিতা গিয়াছে। কেবল শরৎ আছে, কিন্তু শুনিতেছি অগ্রহায়ণ মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে। কুসুম নিতান্ত একালা পড়িয়াছে। কিন্তু সে যখন 2টি হাঁটুর ওপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত, তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে খুশি খুশি রাক্ষসী বলিয়া ডাকাডাকি করিত। বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে, কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্য যৌবনে ভরিয়া উঠিতে লাগিল। কিন্তু তাহার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাবে তাহার যৌবনের ওপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন, সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না।
কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইত না। আমি তো পাইতাম না, আমি কুসুমকে সেই বালিকাটি চেয়ে বড় কখনো দেখি নাই। তাহার মল ছিল না বটে, কিন্তু সে চলিত, আমি সেই মলের শব্দ শুনিতে পাইতাম। এমনি করিয়া 10 বৎসর কখন কাটিয়া গেল গায়ের লোকেরা কেউ যেন জানিতেই পারিল না। এই আজ যেমন দেখিতেছ, সে বৎসরও ভাদ্র মাসের শেষাশেষি এমন একদিন আসিয়াছিল। তোমাদের প্রপিতামহীরা সেদিন সকালে উঠিয়া এমনিতর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিল। তাহারা যখন এতখানি ঘোমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার ওপরে প্রভাতের আলো আরো আলোময় করিবার জন্য গাছপালার মধ্য দিয়া গ্রামের উঁচু নিচু রাস্তার ভিতর দিয়া গল্প করিতে করিতে চলিয়া আসিতেন, তখন তোমাদেরও সম্ভাবনা তাদের মনের এক পার্শ্বে উদিত হইত না। তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না, তোমাদের দিদিমারাও সত্য সত্যই একদিন খেলা করিয়া বেড়াইতেন। আজিকার দিন যেমন সত্য, যেমন জীবন্ত, সেদিনও ঠিক তেমনি সত্য ছিল। তোমাদের মতো তরুণ হৃদয়খানি লইয়া সুখে দুঃখে তাহারা তোমাদেরই মতো টলমল করিয়া দুলিয়াছেন, তেমনি আজিকার এই শরতের দিন তাহারা হীন, তাহাদের সুখ দুঃখের স্মৃতিলেশ মাত্র হীন। আজিকার এই শরতের সূর্য করজ্জ্বল আনন্দ ছবি তাহাদের কল্পনার নিকটে তদপেক্ষাও অগোচর ছিল। সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপরে এক আধা উড়িয়া ফেলিতেছিল। আমার পাষাণের উপরে একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল। সেই দিন সকালে কোথা হইতে গৌরতনু সৌমজ্জ্বল মুখচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সমুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন। সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল। মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল। ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল। একে সন্ন্যাসী, তাহাতে অনুপম রূপ, তাহাতে তিনি কাউকেই অবহেলা করিতেন না। ছেলেদের কোলে লইয়া বসাইতেন, জননীদিগকে ঘর কন্যার কথা জিজ্ঞাসা করিতেন। নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল। তাহার কাছে পুরুষও বিস্তর আসিত। কোনোদিন ভাগবত পাঠ করিতেন, কোনোদিন ভগবত গীতার ব্যাখ্যা করিতেন, কোনোদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন। তাহার নিকটে কেউ উপদেশ লইতে আসিত, কেউ মন্ত্র লইতে আসিত, কেউ রোগের ঔষধ জানিতে আসিত। মেয়েরা ঘাটে আসিয়া বলা বলি করিত, আহা কি রূপ, মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন। যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষ সূর্যোদয়ের পূর্বে শুকতারাকে সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন, তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না। তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত। মেঘের ধারে ধারে অরুণ রঙের রেখা পড়িত। অন্ধকার যেন বিকাশোন্মুখ কুড়ির আবরণ পুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত ও আকাশ সরোবরে উষাকুসুমে লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত। আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাইয়া যে এক মহামন্ত্র পাঠ করেন, তাহারই এক একটি শব্দ উচ্চারিত হইতে থাকে, আর নিশীথিনীর কুহুক ভাঙিয়া যায়। চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে, সূর্য পূর্বাকাশে উঠিতে থাকে, জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায়। এ কে মায়াবী! স্নান করিয়া যখন সন্ন্যাসী হোমশিখার ন্যায় তাহার দীর্ঘ শুভ্র পূর্ণ তনু লইয়া জল হইতে উঠিতেন, তাহার জটাজুট হইতে জল ঝরিয়া পড়িত। তখন নবীন সূর্যকিরণ তার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত। এমন আরো কয়েক মাস কাটিয়া গেল। চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসিল। বাবলাতলায় মস্ত হাট বসিল। এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল। যে গ্রামে কুসুমের শ্বশুর বাড়ি, সেখান হইতেও অনেকগুলো মেয়ে আসিয়াছিল। সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন। তাহাকে দেখিয়া সহসা একজন মেয়ে আর একজনের গা টিপিয়া বলে উঠল, ওলো, এ যে আমাদের কুসুমের স্বামী। আর একজন আঙুলে 2 ঘোমটা কিছু ফাঁক করে বলে উঠল, ও মা, তাই তো গো, এ যে আমাদের চাটুর্যেদের বাড়ির ছোটদাদা বাবু। আর একজন ঘোমটার বড় ঘটা করিত না, সে কহিল, আহা, তেমনি কপাল, তেমনি নাক, তেমনি চোখ। আর একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিঃশ্বাস ফেলিয়া কলসি দিয়ে জল ঠেলিয়া বলিল, আহা, সে কি আর আছে, সে কি আর আসবে, কুসুমের কি তেমনি কপাল। তখন কেহ বলিল, তার এত দাড়ি ছিল না। কেউ বলিল, সে এমন একহারা ছিল না। কেউ বলিল,
সে যেন এতটা লম্বা নয়। এই রূপে এই কথাটার একরূপ নিষ্পত্তি হইয়া গেল, আর উঠিতে পাইল না। গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়েছিল, কেবল কুসুম দেখে নাই। অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল। একদিন সন্ধ্যাবেলায় পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমাদের পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল। তো বন্ধুরা, আমি পার্ট 2টা এখানেই শেষ করছি, কারণ গল্পটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি আবার পার্ট 3 নিয়ে তোমাদের কাছে আসবো। তবে আমার গল্প বলা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, এখনকার জন্য টাটা।